সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি তাবাসসুম আনিকা। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ৪৮ ঘন্টা পর ডাকসু নির্বাচনের ফল ঘোষণা শুরু। নতুন নেতৃত্বের রোমাঞ্চকর অপেক্ষায় শিক্ষার্থীরা। নেপালের অন্তর্বর্তী সরকারকে শুভেচ্ছা বার্তা প্রধান উপদেষ্টার। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার তাগিদ। আন্তর্জাতিক অর্থায়নের ঘাটতিতে ঝুঁকিতে বাংলাদেশের কার্বন। ঢাকায় আরবান ইয়ুথ ক্লাইমেট কনফারেন্স অনুষ্ঠিত। ভয়াবহ বন্যা পরিস্থিতিতে পাকিস্তান। ২২ লাখ বাসিন্দাকে সরিয়ে জারি করা হয়েছে জরুরি অবস্থা। রাশিয়া মিত্রদের বিরুদ্ধে ৭ দেশের নিষেধাজ্ঞা। প্রস্তাব বাড়তি শুল্ক আরোপের। এশিয়া কাপে উইনিং কম্বিনেশন নিয়ে মাঠে বাংলাদেশ। ব্রাজিলের দায়িত্বে ৫ বছর থাকতে চান কোচ আনচেলত্তি। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শনিবার বিকেল ৫:০৫টার পর সিনেট ভবনে নির্বাচন কমিশন ফল প্রকাশ কার্যক্রম শুরু করে। শুরুতেই নির্বাচনী দায়িত্ব পালনের সময় চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ও প্রীতিলতা হলের রিটার্নিং কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের মৃত্যুতে ১ মিনিট নীরবতা পালন করা হয়। ফলাফল ঘোষণার অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার, সদস্য সচিব, কমিশনের অন্যান্য সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। এর আগে দুপুর ২:৩০টার দিকে ভোট গণনা সম্পূর্ণ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ফলাফল ঘোষণা করার জন্য আমাদের কিছু প্রস্তুতিমূলক কাজ আছে, সেগুলি করে ৭টার মধ্যে আমরা চেষ্টা করব রেজাল্ট ঘোষণা করতে। এটা আসলে আমরা ভোট গণনা করতে যে অনেকে আমরা এখানে কাজ করছি, কারো গতি বেশি, কারো গতি কম, কিন্তু আপনারা যখন জোরাজুরি করেন একটা সময় বলার জন্য, তখন অনুমান করে বলি। অনুমান তো সবসময় বাস্তবসম্মত হয় না, সেজন্যই এইরকম টাইমের ব্যাপারে একটু এদিক সেদিক হচ্ছে। গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ২১টি আবাসিক হলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে ব্যালট বাক্সগুলো সিনেট ভবনে আনা হয় এবং রাত ১০টার কিছু পর গণনা শুরু হয়। প্রায় ৪৮ ঘন্টা পর প্রকাশিত এই ফলাফলে দেখা যায় মোট ১১,৭৪৩ জন ভোটারের মধ্যে প্রায় ৬৮% ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে ছাত্রী ভোটার ৫,৭২৮ জন এবং ছাত্র ভোটার ৬,০১৫ জন। এখানে আমাদের সংখ্যা সবসময় একই রকম থাকে না, কনস্ট্যান্ট না। কোনো হলের ভোট গণনা কাজ শেষ হলে ওনাদেরকে আমরা এখান থেকে বিদায় দেই। ভোট গণনা করতে যে অনেকে আমরা এখানে কাজ করছি, কারো গতি বেশি, কারো গতি কম। এখন পর্যন্ত ১৬টা হলের পুরো রেজাল্ট গণনা করা শেষ হয়ে গেছে। প্রথম নারী হিসেবে নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সুশীলা কার্কি। ঐতিহাসিক এই মুহূর্তে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। শনিবার এক বার্তায় প্রফেসর ইউনুস বলেন, বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকেও নেপালের প্রধানমন্ত্রী হিসেবে আপনার নিয়োগে আন্তরিক অভিনন্দন জানাই। নেপালের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন ঘটেছে এই নিয়োগে, উল্লেখ করেন সরকার প্রধান। তিনি আরও বলেন, একজন দীর্ঘদিনের বন্ধু ও প্রতিবেশী হিসেবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনার দক্ষ নেতৃত্বে নেপাল ও এর জনগণ শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতার পথে এগিয়ে যাবে। সাম্প্রতিক নেপালের রাজনৈতিক টানাপোড়েন এবং সংঘর্ষের প্রাণহানির বিষয়েও গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশ নেপাল সম্পর্ক আরও মজবুত হবে সুশীলা কার্কির নেতৃত্বে। একই সঙ্গে তার সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন বিশ্ববরেণ্য এই নেতা। বাংলাদেশের কার্বন নিঃসরণ ৫ গুণ বেশি হ্রাসের সম্ভাবনা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে আন্তর্জাতিক অর্থায়নের ঘাটতির কারণে। NDC ২ বাস্তবায়নের আওতায় শর্ত সাপেক্ষ লক্ষ্য পূরণের জন্য প্রয়োজনীয় ২৭০ বিলিয়ন মার্কিন ডলারের মধ্যে এখন পর্যন্ত এসেছে মাত্র ১.২৫% অর্থায়ন। উন্নত দেশগুলোর প্রতিশ্রুত সহায়তা সময় মতো না পৌঁছালে শর্ত সাপেক্ষ হ্রাসের পূর্ণ সম্ভাবনা হারিয়ে যাবে এবং জলবায়ু ন্যায় বিচার প্রশ্নবিদ্ধ হবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০১৫ সালে প্যারিস চুক্তির অধীনে বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ ৫% কমানোর অঙ্গীকার করেছিল। পরবর্তীতে ২০২১ সালে NDC ২-তে আনকন্ডিশনাল লক্ষ্য বাড়িয়ে ৬.৭৩% এবং কন্ডিশনাল লক্ষ্য ২১.৮৫% নির্ধারণ করা হয়। শনিবার দুপুরে চেঞ্জ ইনিশিয়েটিভ আয়োজিত এক সংবাদ সম্মেলনে গবেষণা ফলাফলে এসব তথ্য জানানো হয়েছে। গেলে পরে কি সমস্যা আমরা ফেস করব, কিভাবে সেগুলিকে সমাধান করা যায়, কি পরিকল্পনা নেওয়া যায়, কি রুটম্যাপ তৈরি করা যায়,
এগুলি নিয়ে কিন্তু সরকার আমাদের সাথে এখনো পর্যন্ত আলোচনা করেননি বা বসেননি। 6 বছর যদি আমরা পাই, দ্যাট ইজ 2032, এই নাগাদ আমরা রেডি হতে পারবো। আমরা জনবল ট্রেন আপ করবো, আমরা সার্টিফিকেশন, বিভিন্ন দুর্বলতাগুলোকে আমরা উতরাবো। অন্যদিকে ঢাকার ধানমন্ডির ভিন্টেজ কনভেনশন হলে সফলভাবে সম্পন্ন হয়েছে আরবান ইয়ুথ ক্লাইমেট কনফারেন্স 2025। এতে অংশ নেন তরুণ নেতা, জলবায়ু কর্মী, বিশেষজ্ঞ এবং কমিউনিটির প্রতিনিধিরা। আলোচনায় উঠে আসে বাংলাদেশের দ্রুত নগরায়ন প্রক্রিয়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাব, অভিযোজন কৌশল এবং টেকসই নগর উন্নয়নের জরুরি প্রয়োজনীয়তা। আয়োজনের নেতৃত্ব দেয় বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ, যার সমন্বয় করেন নগর গবেষক জাহাঙ্গীর আলম। সহযোগিতায় ছিল চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশন, যেখানে পরিবেশবিদ ও চেয়ারম্যান শাহ ইসরাত আজমেরি উপস্থিত ছিলেন। অংশীদারিত্বে যুক্ত ছিল ইনস্টিটিউট অফ ওয়েলবিং বাংলাদেশ এবং সহায়তায় ছিল ওয়ার্ক ফর আ বেটার বাংলাদেশ ট্রাস্ট, যার পরিচালক গাউস পিয়ারি সম্মেলনে অংশ নেন। পাকিস্তানে ভয়াবহ বন্যার প্রকোপে পাঞ্জাব ও সিন্ধু প্রদেশ থেকে 22 লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে। এ তথ্য দিয়েছেন দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা প্রধান ইনাম হাসান। এছাড়াও জলবায়ু জরুরি অবস্থা ঘোষণা করেছে পাকিস্তানি কর্তৃপক্ষ। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় 300 দিনের কর্মপরিকল্পনা তৈরি করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সিন্ধু নদীতে উদ্ধার কর্মীদের একটি নৌকা উল্টে 9 জনের মৃত্যুর কথা জানিয়েছে প্রাদেশিক সরকার। কয়েকদিন আগে জালালপুর পীরওয়ালা শহরের উপকণ্ঠে একই ধরনের ঘটনায় প্রাণ হারান আরও 5 জন। আন্তর্জাতিক মেডিকেল কর্পস জানিয়েছে, জুনের শেষ দিক থেকে শুরু হওয়া মৌসুমী বৃষ্টিতে এখন পর্যন্ত দেশজুড়ে 900 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের ফলে পাকিস্তানে বন্যার তীব্রতা বেড়েছে। প্রভাব পড়েছে অঞ্চলের অন্য দেশগুলোতেও। রাশিয়ার ওপর অধিক নিষেধাজ্ঞা এবং ইউক্রেনের বিরুদ্ধে মস্কোকে সহায়তাকারীদের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ নিয়ে বৈঠক করেছেন শিল্পোন্নত 7টি দেশের জোট G7-এর অর্থমন্ত্রীরা। এছাড়া মিত্রদের প্রতি রাশিয়ার তেল কেনা দেশগুলোর ওপর শুল্ক আরোপে মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। কানাডার অর্থমন্ত্রী ফ্রান্সো ফিলিপ শ্যাম্পেইনের সভাপতিত্বে G7-এর এই বৈঠকে ইউক্রেনের যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর চাপ বাড়াতে আরও ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হয়। বৈঠকে মন্ত্রীরা রাশিয়ার ওপর চাপ বাড়াতে ব্যবসা সংক্রান্ত ব্যবস্থা সহ সম্ভাব্য বিস্তৃত অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে আলোচনা করেছেন। এছাড়া ইউক্রেনের প্রতিরক্ষায় খরচ করতে জব্দ রুশ সম্পদ ব্যবহারে আলোচনা এগিয়ে নিতে একমত হয়েছেন। অনলাইন বৈঠকের পর এমনটাই বলা হয়েছে বিবৃতিতে। পৃথক বিবৃতিতে মার্কিন বাণিজ্য মন্ত্রী স্কট বেসেন সদস্য দেশগুলোর অর্থমন্ত্রীদেরকে রুশ তেল কেনা দেশগুলোর ওপর শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের সঙ্গে একাত্মতা জানাতে বলেন বলে বৈঠকের পর বেসেন্ট ও মার্কিন বাণিজ্য বিষয়ক প্রতিনিধি জ্যামিসন গ্রি জানিয়েছেন। এশিয়া কাপে হাই ভোল্টেজ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। রাত 8:30টায় মাঠে গড়াবে বল। হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচে জয় পেলেও ব্যাটিং পারফরমেন্স নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। বিশেষ করে তাওহিদ হৃদয়ের ইনিংস রয়েছে সমালোচনায়। এ কারণেই লঙ্কানদের বিপক্ষে দেখা যেতে পারে একটি পরিবর্তন। নেদারল্যান্ডসের বিপক্ষে সাম্প্রতিক সিরিজে অলরাউন্ডার হিসেবে নিজের কার্যকারিতা দেখিয়েছেন সাইফ হাসান। মিডল অর্ডারে স্ট্রাইক রেট এবং চাপ সামাল দেওয়ার দক্ষতা বিবেচনায় তাকে সুযোগ দিতে পারে টিম ম্যানেজমেন্ট। তাছাড়া বোলিং বিভাগে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। এবার ফুটবলের খবর। ব্রাজিল জাতীয় ফুটবল দলের দায়িত্বে আছেন বিশ্বখ্যাত কোচ কার্লো আনচেলোত্তি। মাত্র 1 বছরের চুক্তিতে তিনি ব্রাজিল দলের দায়িত্ব নিলেও ভবিষ্যতে 5 বছর পর্যন্ত থাকার আগ্রহ প্রকাশ করেছেন ইতালিয়ান এই কোচ। বর্তমানে 2026 সালের বিশ্বকাপ পর্যন্ত চুক্তি রয়েছে তার। তবে পরবর্তী বিশ্বকাপ অর্থাৎ 2030 সাল পর্যন্ত ব্রাজিলের দায়িত্বে থাকতে আপত্তি নেই 66 বছর বয়সী এই কোচের, এমনটাই জানিয়েছেন। জুনে ব্রাজিল কোচ হিসেবে পথ চলা শুরু হয় আনচেলোত্তির। তার অধীনে এখন পর্যন্ত 4টি বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলেছে ব্রাজিল। এর মধ্যে জয় এসেছে প্যারাগুয়ে ও চিলির বিপক্ষে, ড্র করেছে একুয়েডরের সঙ্গে এবং হেরেছে বলিভিয়ার বিপক্ষে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।